হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে জিকে থেকে আমি 9 নাম্বার সেট নিয়ে এসেছি। প্রত্যেকটি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার, কোনোটি ডব্লিউবিসিএস থেকে নেওয়া, কোনোটি কেপি থেকে নেওয়া, কোনোটি ক্লার্কশিপ থেকে নেওয়া। আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন উইথ ইনফরমেশন কপিতে তুলে মুখস্থ করে নেবে। আপকামিং এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? আচ্ছা, তো সবার প্রথমে আমরা একটু বুঝে নেই মুক্ত সংবহন কি। আচ্ছা, আমরা নিচে এক্সট্রা ইনফরমেশনে একটু দেখে নিই। প্রাণীদেহে দুই রকম রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। একটি হলো মুক্ত সংবহন তন্ত্র এবং অপরটি হলো বদ্ধ সংবহন। তাহলে মুক্ত সংবহন কি? মুক্ত সংবহন তন্ত্রে রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে শুধু আবদ্ধ থাকে না, দেহ গহ্বর বা সিলম নামক ফাঁকা জায়গাতে মুক্ত হয়। তো এটি হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ যেখানে রক্ত শুধু হৃৎপিণ্ড বা রক্তবাহের মধ্যেই আবদ্ধ থাকে না, দেহ গহ্বর বা সিলম নামক ফাঁকা জায়গার মধ্যে মুক্ত হয়। তো এই মুক্ত সংবহনতন্ত্র যাদের মধ্যে দেখা যায় তাদের দেহে আবার রক্তজালক থাকে না, এদের হৃৎপিণ্ড অনুন্নত হয়। যেমন আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, এরা সবাই কবজি শ্রেণীর প্রাণী এবং এদের দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। তাহলে দেখে নিই বদ্ধ সংবহনতন্ত্র কি। বদ্ধ সংবহনতন্ত্রে রক্ত দেহ গহ্বরে মুক্ত হয় না, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যেই থাকে। রক্তজালক থাকবে, হৃৎপিণ্ড উন্নত হয়, যেমন আমরা অর্থাৎ মানুষ, তারপর বানর, তারপর কেঁচো, জোক অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী দুটো, কেঁচো, জোক, এবং মেরুদণ্ডী প্রাণী মানুষ, বানর, এদের ক্ষেত্রে দেখা যায় বদ্ধ সংবহনতন্ত্র। তাহলে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় কেঁচো, জোক, মানুষ এবং বানরের মধ্যে। অপরদিকে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক ইত্যাদির মধ্যে। তাহলে দেখে নিই এখন আমাদের এই প্রশ্নটির অ্যান্সার কী হবে। তাহলে আমাদের বলেছে নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না। তাহলে শামুক, আমরা একটু আগেই পড়ে নিলাম যে শামুকে দেখা যায় কি মুক্ত সংবহনতন্ত্র। আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক। তাহলে আরশোলার দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, তাহলে এটি হচ্ছে না। চিংড়ির দেহেও দেখা যায়, হচ্ছে না। শামুকের দেহেও দেখা যায়, হচ্ছে না। তাহলে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় না কেঁচোর দেহে। তাহলে কেঁচোর দেহে কি পাওয়া যায়? বদ্ধ সংবহন তন্ত্র, তাই তো? তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে গেল 1-এর বি। এটি কলকাতা পুলিশ প্রিলিতে আসা 2023-এর একটি কোশ্চেন। চলো আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে, এক্সট্রা ইনফরমেশনে আমার লেখা আছে 18 এপ্রিল 1930 সালে। তাহলে অপশানে 1930 অপশান সিতে রয়েছে, এটি হবে আমাদের সঠিক উত্তর। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন, অর্থাৎ যিনি মাস্টারদা নামেও পরিচিত ছিলেন। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে 2-এর সি। আমরা পরবর্তী 3 নাম্বার প্রশ্ন দেখব। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী। তাহলে 4টে অপশান ছিল কনৌজ, পুরুষপুর, মগধ এবং পাটলিপুত্র। আমরা সবাই জানি কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই কুষাণরাই ভারতে প্রথম সোনার মুদ্রা প্রচলন করেছিলেন। এই ইনফরমেশনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। কুষাণ সম্রাটরাই ভারতে প্রথম লার্জ স্কেলে সোনার মুদ্রা, গোল্ড কয়েন প্রচলন করেছিলেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। নর্মদা নদীর উৎসস্থল কোনটি? জব্বলপুর, ত্রিম্বকেশ্বর, মহাবালেশ্বর, অমরকণ্টক। সবার প্রথমে নর্মদা নদী থেকে আমরা একটু তথ্য আগে জেনে নিই, তারপর আমরা প্রশ্নে আবার চলে আসব। আচ্ছা, নর্মদা। তাহলে নর্মদা একটি সংস্কৃত শব্দ যার অর্থ দ্য গিভার অফ প্লেজার, দ্য গিভার অফ প্লেজার। এটি পশ্চিম বাহিনী দীর্ঘতম নদী, অর্থাৎ পশ্চিম বাহিনী যে সমস্ত নদী রয়েছে, এবার অনেকে ডাউট হতে পারে যে পশ্চিম বাহিনী নদী কোনগুলো। সহজ ভাষায় যে সমস্ত নদীগুলো আরব সাগরে পতিত হয়েছে সেগুলি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, যেমন তাপ্তি, নর্মদা,
এগুলো। এছাড়া লুনি, সবরমতী এগুলো পশ্চিম বাহিনী নদী। তো নর্মদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1312 কিলোমিটার। এটি কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ রাজ্যে বিস্তৃত মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে এবং আরব সাগরে অবস্থিত খাম্বাত বা কাম্বে উপসাগরে পতিত হয়েছে। এই নদী মধ্যপ্রদেশের জীবনরেখা নামেও পরিচিত। এই নদীতে অনেক জলপ্রপাত সৃষ্টি হয়েছে, যেমন জবলপুরের নিকট ধোঁয়াধার জলপ্রপাত। এই নদীর তীরে অনেকগুলি শহর অবস্থিত, যেমন জবলপুর, হোশঙ্গাবাদ, মাহেশ্বর, হান্ডিয়া, মাধাতা। তো আমরা মোটামুটি নর্মদা নদী সম্পর্কে ডিটেলস পেয়ে গেলাম। তাহলে আমাদের কোশ্চেন কী ছিল? নর্মদা নদীর উৎসস্থল কোনটি? তাহলে আমরা মাত্রই বললাম অমরকণ্টক। নর্মদা নদীর উৎসস্থল অমরকণ্টক। তাহলে 4-এর অ্যান্সার হয়ে গেল ডি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, 5 নাম্বার। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাহলে তাকে বলা হয় ওই বস্তুর ভর। এখানে অনেকের কনফিউশন চলে আসে, ভর এবং ভার, এই দুটির মধ্যে কী ডিফারেন্স? ভর আর ভার। ভার হচ্ছে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে তাকে ভার বলে। অর্থাৎ সহজ ভাষায় ভার হচ্ছে একটা কি টান বা একটি বল, কিন্তু ভর কি? ভর হচ্ছে পদার্থের পরিমাণ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে সি। 6 নম্বর প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে। 4টে অপশান: জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, পর্যটন ক্ষেত্র হিসেবে, বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে, রামসার স্থান হিসেবে। তাহলে এই প্রশ্নটি WBCS 2019 থেকে নেওয়া। তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে রামসার স্থান হিসেবে। এটি 2002 সালে রামসার স্থান হিসেবে তকমা দেওয়া হয়। 7 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার। ভূর বলতে কি বুঝি আমরা? 4টে অপশান: বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, পুরাতন বালি, নতুন বালি, কর্দমাক্ত অঞ্চল। তাহলে ভূর হচ্ছে বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তরঙ্গায়িত ভূমি। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তেলেঙ্গানা কবে পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে? আমরা সবাই জানি অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা নামে নতুন রাজ্যের সৃষ্টি করা হয়। তাহলে সেটা কবে? সেটা হচ্ছে 1 জুন 2014 সাল, অর্থাৎ অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায় হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে, পূর্বঘাট পর্বতে। তো শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এই মন্তব্য করেন। খুব সুন্দর একটি মন্তব্য। এই কথাটি কে বলেছিলেন বা এই মন্তব্যটি কে করেছিলেন? তাহলে এটি করেছিলেন জওহরলাল নেহেরু, অর্থাৎ আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? আচ্ছা, আমরা সবাই জানি মিলখা সিং দৌড়ের সাথে যুক্ত। তাহলে মিলখা সিং যদি দৌড়ের সাথে যুক্ত হয়, তাহলে অপশান এলিমিনেট করলে পরে আমরা দেখতে পাচ্ছি বাকি রইল ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর, আমরা সবাই জানি। তাহলে এটা তো আমাদের অপশান হচ্ছে না। সর্দার সিংহ হচ্ছে না, সন্দীপ সিংহ হচ্ছে না, আমরা সবাই জানি মিলখা সিং দৌড়ের সাথে যুক্ত। তাহলে অ্যান্সার হয়ে যাবে মিলখা সিং। এটি পিএসসি ক্লার্কশিপ 2019-এ আসা একটি প্রশ্ন। চলো 12 নম্বর কোশ্চেন দেখি। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো? কেশব মহারাজ, আচ্ছা, কেশব মহারাজ ইনি সাউথ আফ্রিকার হয়ে ক্রিকেট খেলেন। ইনি অলরাউন্ডার, অর্থাৎ ইনি ব্যাটসম্যান অ্যাজ ওয়েল অ্যাজ বোলার। কেশব মহারাজ সাউথ আফ্রিকার হয়ে খেলেন। 13 নম্বর কোশ্চেন,
নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? কোনটির অবস্থান পাকিস্তানে নয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2023 নয়, এটি হবে 2019 কোশ্চেন, সরি। তো করাচি, গোয়াদার, পাশনি, বন্দর আব্বাস, তাহলে এটি হয়ে যাবে বন্দর আব্বাস। এটি পাকিস্তানে নয়, বন্দর আব্বাস হচ্ছে ইরানে অবস্থিত। বন্দর আব্বাস নামে যে বন্দরটি সেটি ইরানে, আর করাচি, গোয়াদার, পাশনি এই তিনোটি বন্দরই অবস্থিত কোথায়? অবস্থিত পাকিস্তানে। চলো পরবর্তী 14 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? সবার প্রথমে আমরা বিমস্টেক সম্পর্কে জেনে নিই, তারপরে আমরা কোশ্চেনটাতে আবার ফিরব। আচ্ছা, বিমস্টেক, তো বিমস্টেকের পুরো নাম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক। সদস্য দেশ রয়েছে 60টি। কে? নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। তো এই বিমস্টেকের প্রতিষ্ঠা হয় 6 জুন 1997-এ এবং সদর দপ্তর অবস্থিত ঢাকা, বাংলাদেশে। এবং 2024 সালে বিমস্টেকের সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। তাহলে এই ছিল ডিটেলস। এবার প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটিতে ছিল নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? তাহলে আমরা একটু আগেই পড়লাম, মায়ানমার অবশ্যই সদস্য, শ্রীলঙ্কা সদস্য, ভারত সদস্য। তাহলে কে রইল? পাকিস্তান। পাকিস্তান সদস্য নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 14 আজকের শেষ প্রশ্ন আমাদের 15 নাম্বার প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? চায়ের উৎপাদন হয় না। পশ্চিমবঙ্গ চায়ের উৎপাদন হয়, তাহলে এটি অ্যান্সার হচ্ছে না। ত্রিপুরাতেও চায়ের উৎপাদন হয়, তাহলে এটি হচ্ছে না। আসামে তো অবশ্যই হয়, এটি হচ্ছে না। রয়ে গেল মধ্যপ্রদেশ। তাহলে 15-র অ্যান্সার হয়ে যাবে অপশান সি।